হাসান মাহমুদ 3টা ম্যাচ কাউন্টিতে খেলার কথা ছিল। তো কাউন্টিতে তিনি কেমন করলেন সবকিছু নিয়ে আলোচনা হবে। আমরা আগে হাসান মাহমুদের পরিসংখ্যানটা দেখি যে হাসান কেন্টের হয়ে 3টা ম্যাচ খেলার কথা ছিল। 3 ম্যাচে তিনি 11 ওভার বল করেছেন, উইকেট 4টা, ইকোনমি 8.36, স্ট্রাইক রেট 16.50, সেরা 33 রানে 2 উইকেট। কেন্টের হয়ে সপ্তম সেরা বোলার, যদিও বাকিরা অনেক বেশি ম্যাচ খেলেছেন, হাসান 3টা ম্যাচ খেলেছেন আর ম্যাচ খেলার সুযোগ নেই যার। খুব সম্ভবত সেপ্টেম্বরে আবার কেন্টের হয়ে তিনি খেলতে যাবেন, যদিও সেটা লাল বলের ক্রিকেটে। মানে এই যে হাসানের এই ইংল্যান্ডে খেলতে যাওয়া, আপনি যদি লাল বলের ক্রিকেটে আসি, শুরুতে একটা ম্যাচে 9 উইকেট, যেটা তার ক্যারিয়ার আগে ছিল না, একটা ইনিংসে 6 উইকেট, তারপর আবার তার সঙ্গে মানে লাল বলের ক্রিকেটে ভালো করার ফলেই তাকে এই টি-20 ব্লাস্টের সুযোগ দেওয়া। কেমন দেখলেন? যদিও তার দল 3টা ম্যাচই হেরেছে, তিনি মানে ওই যে দল জিতলে হয়তো অনেক বেশি আলোচনা হতো, কিন্তু তিনি তো তার দলের হয়ে সেরা পারফরম্যান্স ছিলেন। আমার কাছে মনে হয় যে মানে বাংলাদেশের একজন প্লেয়ারের ক্ষেত্রে কাউন্টি ক্রিকেট খেলাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা আগে দেখতাম যে অনেকে কাউন্টি ক্রিকেট খেলতে যেতেন, স্পেশালি বলা হতো যে টেস্ট ক্রিকেট শেখার জন্য কাউন্টি ক্রিকেটের চেয়ে বেটার জায়গা নেই। ফলে হাসান মাহমুদ আমরা সবাই জানি যে তিনি আসলে টেস্টের জন্য স্পেশালি কী ধরনের বোলার, এবং তিনি যে ধরনের বোলিং করেন সেটা টেস্টে খুবই এফেক্টিভ। বাট বা ওই যে ঘুরে ফিরে আগে কথা যে বাংলাদেশের যে পেস বোলিং লাইন আপ, সেখানে হয়তো বা এই মুহূর্তে তিনি স্কোয়াডে বা একাদশে জায়গা পাচ্ছেন না। সো তাকে ওখানে পাঠানো, এবং কাউন্টি ক্রিকেট খেলতে গেলে আপনি শুধু মানে বোলিংটা শিখবেন, ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন, এটা অন্য আর একটা ফ্র্যাঞ্চাইজি লিগ না। কাউন্টি ক্রিকেট আপনাকে হয়তো বা ওই ক্রিকেট শেখাবে, কালচার শেখাবে, অ্যাজ এ ক্রিকেটার আপনি কিভাবে গ্রো করবেন, কিভাবে আপনাকে মানে সব ধরনের ক্রিকেটের সাথে মানিয়ে নিতে হবে, কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। সো কাউন্টি ক্রিকেট আপনাকে অনেক কিছু শেখায় এবং আপনাকে পরিপক্ক বানায় অ্যাজ এ ক্রিকেটার। সো সেটা যদি হাসান মাহমুদ হয়ে আবার বাংলাদেশে আসতে পারেন, বাংলাদেশের হয়ে সেটা সার্ভ করতে পারেন, মনে হয় না যে বাংলাদেশের জন্য এবং আরও বেশ কয়েকজন ক্রিকেটার যারা টেস্ট ক্রিকেট খেলেন তাদেরকেও এরকম মাঝে মাঝে যদি তারা কাউন্টি ক্রিকেটে খেলতে যেতে পারেন, সেটা বাংলাদেশের জন্য বেটার হয়। না, হাসান মাহমুদের সঙ্গে যখন কথা ছিল মানে এই কাউন্টিতে দল পাওয়ার পর, তো তিনি বলেছেন যে তার এজেন্টের সঙ্গে, মানে হাসান মাহমুদ যখন আপনার মনে থাকার কথা ভারতে চেন্নাইয়ে খুব ভালো বল করেছেন, 5টা উইকেট, তো তখনই নাকি কেন্ট দল যে প্ল্যান করেছিল যে বাংলাদেশের হাসান যখন ফাঁকা থাকবে তারা তাকে নেবে। তো খুব বাংলাদেশের ক্রিকেটাররা তো এনওসিও পান না বা সময় সুযোগ মিলে না, এটা খুব মানে স্বস্তির একটা ব্যাপার আমার মনে হয়। আর হাসান বলেছিলেন যে মানে কাউন্টি ক্রিকেটটা শুরু করার আগে যে অভিষেকে তিনি 5 উইকেট নিতে চান, এবং সেই কাজটা তিনি দারুণভাবে করে দেখিয়েছেন। এর ফলে ওই সবচেয়ে বেশি যেটা আলোচনা হতে পারে যে বাংলাদেশের মানে আরও বাকি পেসারদেরও আপনি কাউন্টিতে নিশ্চয়ই দেখতে চান, যেটা আপনি বললেন যে টেস্ট ক্রিকেটে ভালো করতে, কিন্তু টেস্ট ক্রিকেটে তো আমাদের আসলে খুব ভালো বোলার নাই। ভালো বোলার বলতে আমি বোঝাচ্ছি যে ধারাবাহিকভাবে ভালো করে। আপনি চিন্তা করেন যে মাশরাফির নামের সঙ্গে 78 টেস্ট উইকেট, তিনি সবশেষ টেস্ট খেলেছেন কবে? খুব সম্ভবত 2009 সালে, 2009 থেকে 26 এখন পর্যন্ত ওই 78 টেস্ট উইকেট কেউ টপকাতে পারেন না। হাসান মাহমুদ মাঝখানে হয়তো তার নামের সঙ্গে কত 40-এর আশেপাশে উইকেট। তো এটা কি একটু আক্ষেপের না যে বাংলাদেশ যেখানে স্পিনারদের নিয়ে এখনো টেস্টে জিতে? আমরা বলি যে আমাদের পেসাররা ভালো, সবশেষ 2-3 বছরে কিন্তু তারাই ভালো করেছে, কিন্তু ওই যে মাশরাফির 78 উইকেট এখনো টপকাতে না পারে, আসলে কি পেসাররা ভালো টেস্টে? এক্স্যাক্টলি না, রেগুলারলি আপনি যদি দেখেন রিসেন্ট পারফরমেন্স, সেক্ষেত্রে পেসারদের অবশ্যই ভালো বলতে হবে, কারণ তাসকিন, শরীফুল কিংবা নাহিদ রানা তারা যেভাবে পারফর্ম করছেন। সো বাট ওই যে আপনি যেটা বলছেন যে আপনার 78 উইকেট বা 100 উইকেট টেস্টে 200 উইকেট তখনই হবে যখন আপনি টানা 10 বছর 15 বছর টেস্ট খেলবেন এবং অনেক বেশি ম্যাচ খেলবেন। যেহেতু তাসকিন কিংবা নাহিদ রানা, শরীফুল তারা 3 ফরম্যাটের ক্রিকেটই এখন খেলছেন, সো তারা অনেক সময় দেখা যায় যে রোটেট করে খেলানো হচ্ছে। 2টা ম্যাচের সিরিজ থাকলে 1 ম্যাচ খেললে আরেক ম্যাচ ডিস্টার্ব পান। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এবাদতের একটা বড় রোল প্লে করার জায়গা ছিল, বাট তার ইনজুরিটার কারণে তিনি অনেকদিন ধরে ফিরতে পারেননি। খালেদ, তিনি টেস্টে রেগুলারলি খেলে থাকেন, তারও একটা বড় সুযোগ ছিল। বাট সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এখন শরীফুল কিংবা নাহিদ রানারা যেভাবে নিজেদের মেনটেন করেন, ফলে তারা যদি সেভাবে মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে তারা একদিন এই যে এরকম 100 উইকেট, 150 উইকেট কিংবা 200 উইকেটও পৌঁছাতে পারেন। সেই আশাতে থাকলাম। আর হাসানের আরেকটা ব্যাপার কি একটু কম আলোচিত হয় কিনা, সবশেষ বিপিএল তিনি নোয়াখালীর হয়ে খেলেছিলেন, তার দল খুব একটা ভালো করতে পারে না, কিন্তু তিনি টুর্নামেন্টের অন্যতম সেরা পেসার ছিলেন। ইকোনমি ছিল কত? খুব সম্ভবত 6-এর আশপাশ। আপনি নিজেও দেখেছেন সিলেটের উইকেটে রান করাটা কতখানি ইজি। তো সেই জায়গায় 6-এর আশেপাশে ইকোনমিতে রান করা, বা বাংলাদেশের টি-20 ক্রিকেটেও তিনি খেলেছেন, খুব ভালো বল করেছেন, তার ইকোনমি ক্যারিয়ার কত? ইকোনমি 7-এর আশপাশ। তো সেখান থেকে এই কাউন্টিতে ভালো করাটা কি স্বাভাবিক ছিল না আপনার মতে? এক্স্যাক্টলি, এবং তিনি আসলে আমার কাছে মনে হয় যে তাকে স্পেশালি টেস্টের জন্য ভাবা হয়েছিল বাংলাদেশের জন্য, বাট তিনি আসলে 3 ফরম্যাটেই ডেলিভার করতে পারেন এবং তার
এমন কিছু স্কিল আছে যেটা আপনি রেগুলার পেসারদের মতো তিনি হয়তো রেগুলার 140+ স্পিডে বল করেন না, বাট তার পেসের সাথে তার যে ভ্যারিয়েশনের যে মিশেল, সেটা আসলে তাকে একটা অন্য মাত্রা নিয়ে দেয়, এবং সেই কারণেই তিনি আসলে যখন বাইরের কন্ডিশনগুলোতে স্পেশালি খেলবেন, যেখানে তিনি উইকেট থেকে সুবিধা পাবেন ইংল্যান্ডের মতো কন্ডিশনে, সেই জায়গাতে কিন্তু তিনি আরও বেশি অ্যাগ্রেসিভ বোলিং করতে পারবেন, এবং সেটাই তিনি প্রমাণ করছেন এবং সেই কাজটাই তিনি করছেন। এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের সুযোগ বাংলাদেশের প্লেয়াররা আসলে যত পাবে তত আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য বেটার হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.